বাণী বসুর লেখা ছোট গল্প সবর্ণ। সবেমাত্র আলোটা জ্বেলে দিয়ে সারাদিনের পর একটা পত্রিকা হাতে একটু গা এলিয়েছেন সুমিত্রা। ছপ করে বিদ্যুৎ পিটটান দিল। সদর দরজার কড়াটাও সঙ্গে সঙ্গে যেন ষড়যন্ত্র করেই খটাখট নড়ে উঠল। বাইরের ধোঁয়াশার পিঠে ভর দিয়ে উঁচিয়ে আছে মধ্যপৌষের দমচাপা হিমেল সন্ধে। কাজের লোক মুনমুনের বাবা কেউ এ সময় বাড়িতে থাকেন না, শুধু তিনি আর মেয়ে। এই পরিস্থিতিতে দরজার কড়া নড়াটড়া একেবারেই মনোপুত নয় তার। বহুবার শিবনাথকে বলেছেন একটা ম্যাজিক আইয়ের ব্যবস্থা করতে। সন্ধে হোক আর যাই হোক, কড়া নাড়া মানুষটার আবছা আদলও তো বোঝা যায়। তা এসব তুচ্ছ বৈষয়িক কথাবার্তায় সে ভদ্রলোক কান দিলে তো। মাইক্রো অথবা ম্যাক্রো এই দুই চরম জগতেই তার ইন্দ্রিয়াদির ক্রিয়াকলাপ সীমাবদ্ধ। মধ্যবিত্ত ব্যাপার চট করে স্মৃতিগোচর হয় না। অগত্যা জানলা দিয়ে মুখ বাড়ালেন সুমিত্রা। কে? গলার আওয়াজে যদি জানান দেয়। আমি। নিচ থেকে উত্তর এলো। কোন আমি রে? আমি পার্থ কাকিমা। গলা শুনে বুঝতেই পেরেছিলেন, তবু নিশ্চিন্ত হয়ে নিলেন। বাইরে এখন নিশ্ছিদ্র অন্ধকার, সাবধানের মান নেই। আজ সন্ধ্যেতেই পার্থ এমন হুড়মুড়িয়ে এসে পড়বে ভাবেননি সুমিত্রা। সকালবেলা কলেজ যাবার মুখে কাগজটা দিয়ে গিয়েছিল, গুণাবলীর বিস্তৃত বিবরণ। ওর নিজের একটা ক্যারেক্টার সার্টিফিকেট দরকার, দেবেন ওর মাস্টারমশাই। লিখে টাইপ করে নিয়ে যেতে বলেছেন, দস্তখত করে স্ট্যাম্প বসিয়ে দেবেন। তাই সুমিত্রার দ্বারস্থ হয়েছিল। ভালো করে গুছিয়ে লিখে দিতে হবে জিনিসটা। তা এখনও কাগজটা ভালো করে দেখবার সুযোগ পাননি তিনি। 4টে ক্লাস ছিল পরপর, তারপর মাঝখানে একটা মাত্র অফ দিয়ে আরও একটা। ডিপার্টমেন্টে লোক কম। এ সময়টা বিদায়ী সেকেন্ড ইয়ার আর +2 নিয়ে তারা নাস্তানাবুদ হচ্ছেন। মুনমুনকে চেঁচিয়ে বললেন দরজাটা খুলে দিতে। তারপর হ্যারিকেনের আলোয় খুব ক্লান্ত চোখে কাগজটা মেলে ধরলেন। হায়ার সেকেন্ডারিতে স্টার মার্কস, অঙ্ক এবং 2টো বিজ্ঞানে লেটার। এমটেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট। এদিকে আবার মাউন্টেনিয়ারিং এর ট্রেনিং নিয়েছে। সাঁতারের সার্টিফিকেট আছে। বাবা, এত সব এরা করে কখন? ছেলে ভালো জানতেন, ডিবেটে স্কুলের প্রতিনিধিত্ব করেছেন বহুবার, কিন্তু ভেতরে ভেতরে যে আরও এত গুণ তো সত্যিই জানা ছিল না। এতটা চৌখস দেখলে তো মনেও হয় না। লম্বায় বেশ ছাড়ালো হলেও ছেলেটার মুখে চোখে একটা মেয়েলি লাবণ্য, কর্কশ কান্তি হয়নি এখনো। যুবক নয়, বরং যেন সেই সব কাকপক্ষধর কিশোর স্নাতকদের মতোই দেখায় ওকে। ডিগ্রি লাভের আগে আচার্যের প্রসাদ লাভের আশায় যারা গুরুগৃহের সব রকম আবদার অত্যাচার হাসি মুখে সহ্য করত, অথচ ফাইনাল পরীক্ষা পাশ করেছে, তাও আজ বছর খানেকের ওপর হয়ে গেল। নিজের ছেলে নেই বলেই কি এ ছেলেটার ওপর তেমন একটা ঝোঁক সুমিত্রার? মুনমুনের সঙ্গে কথা বলতে বলতে ঘরে ঢুকলো পার্থ। এশিয়ান গেমসের ফলাফল নিয়ে খুব উত্তেজিত দুজনেই। সুমিত্রা বললেন, তোর কাজটা এখনো হয়নি রে, দেখবার সময় পাইনি সারাদিন। 5-5টা ক্লাস ছিল। তাতে কি হয়েছে? অপ্রস্তুত হয়ে উঠল পার্থ। আমি আপনাকে তাড়া দিতে আসিনি কাকিমা, কাল কিংবা পরশু হলেই চলবে। কি কাজ রে? মুনমুন জিজ্ঞেস করল এবং শুনেই ছো মেরে ছিনিয়ে নিল কাগজটা। পরক্ষণেই চোখ বড় বড় করে বলল, আরে সাবাস, তোর নম্বর দেখে যে আমার মাথা ঘুরছে। লেটারই মেরেছিস 3-3টে, অঙ্কেতেও। না, গুরুদেব লোক তুই, পায়ের ধুলো দে। আহ মুনমুন, আজকালকার মেয়েদের এসব চ্যাংড়া চ্যাংড়া পুরুষালী বুলি একদম পছন্দ হয় না সুমিত্রার। পার্থ বলল, কেন, তুই কত পেয়েছিলি? শুনলে তোরও মাথা ঘুরবে, তবে উল্টো বাগে। বল না কত। সুমিত্রাই বললেন, কত আর পাবে, 55 বা 56। পার্থ বলল, বাপ্পা, চমৎকার পেয়েছিস তো। মেয়েরা অঙ্কে একটু কাঁচাই হয়, বাংলা টাংলা হিস্ট্রি টিস্ট্রি পড়বে, ক্ষতি কি? মুনমুন রেগে বলল, আর আমাদের ফার্স্ট গার্ল যে 92 পেয়েছে, তার বেলা? আমি কাঁচা বলেই অমনি সমস্ত মেয়ে জাতটাই অঙ্কে কাঁচা হয়ে গেল? সাদে কি তোকে হাঁদা বলি? পার্থ বলল, রাগ করছিস কেন? কথাটা আমার না, সমাজবিজ্ঞানীদের। রীতিমতো স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখা গেছে, আমি শুধু কোট করছি, বুঝলি বন্ধু? ঝগড়া করতে করতেই বেরিয়ে গেল দুজনে। মুখে একটু অন্যমনস্ক হাসি নিয়ে অনেকক্ষণ সেদিকে তাকিয়ে থাকলেন সুমিত্রা। এ তো ভালো, ছেলেবেলায় ওরা রীতিমতো চুলোচুলি করত। এখন আর পার্থের মাথায় মুনমুনের হাত পৌঁছয় না, অন্তত 1 হাত উঁচু। তাই বোধহয় সম্পর্কটা খুনসুটিতে দাঁড়িয়েছে।
সুমিত্রেরা ছিলেন 4 ভাই বোন। চুলোচুলি করবার লোকের অভাব ছিল না বাড়িতে। ছোটবেলায় মারামারির চিহ্ন এখনো তার হাতে, আর পিঠোপিঠি ভাই বোনদের গালে রয়ে গেছে। ভাই বোনেদের এইসব বাল্যকালীন চুলোচুলির স্মৃতিও যে কত গুপ্ত সুখের বন্ধ দরজা মন্ত্রবলে খুলে দিতে পারে তা আর অজানা নেই। চেষ্টা চরিত্র করেও মুনমুনের একটা সঙ্গী জোটাতে পারেননি তিনি। প্রথম সন্তানই বহু কষ্টের, ডাক্তার বলেই দিয়েছিলেন আর কোনো আশা নেই। তা নয়তো গড়পড়তা মায়েদের মতো একটা পুত্র সন্তানের আকাঙ্ক্ষা ছিল বৈকি। মুনমুনের বাবা অবশ্য বলেন, ভালোই হয়েছে, বিয়ে দিয়ে দেব, চুকে যাবে। বৎসঙ্গে পড়ল কিনা, পলিটিক্সের খপ্পরে পড়ল কিনা দেখতে হবে না। যেন মেয়েরা আর বৎসঙ্গে পড়ে না, রাজনীতিও করে না। কতই আর বয়স হবে পার্থর। মুনমুনের চেয়ে জোর বছর 3 বড়। শক্ত হাত পা, চ্যাটালো বুক, কিন্তু মুখটা বড় সুকুমার, র্যাফেলের দেবদূতের মতো অপাবৃদ্ধ। পরদিন অফ পিরিয়ডে বসে যত্ন করে সার্টিফিকেটটা লিখে ফেললেন সুমিত্রা। ছেলেটা বড় হবে মনে হয়, হোক। ক্ষমতা আছে, উচ্চাশা আছে, চেষ্টাও আছে। ওর উত্তরোত্তর উন্নতির নাটকে তার এইটুকু পরোক্ষ ভূমিকা থাক। কাকিমা কাকিমা করে সেই এতটুকুই বয়স থেকে দেখেছে। মাঝে হোস্টেলে থাকতে কিছুটা চোখ আড়াল হয়েছিল, কিন্তু এখন যেন সেই ফাঁকিটুকু উসুল করে নিতেই এ বাড়িতে দিবারাত্র যাতায়াত। সবকিছু সলা পরামর্শ আলাপ আলোচনা, হয় কাকাবাবু নয় কাকিমা। নিজের বাড়িতে মানসিক রসদের যোগান পায় না, এই সন্দেহ নেহাত অমূলক নয়। মুনমুনকেই বললেন বিকেলবেলা, দিয়ে আসবি এটা? এক ঝটকা দিয়ে মেয়ে, আমি পারবো না। কেন, গানের স্কুলে তো যাবি। সে তো উল্টো দিকে, তাছাড়া আমার ভালো লাগে না, নিজে এসে নিয়ে যাক না। সুমিত্রাকেই উঠতে হলো অগত্যা। মুনমুন আছে, আছে, বেশ আছে, কিন্তু ওমের নাকে হ্যাঁ করা কোনো যন্ত্রের কম্য নয়। তা নয়তো তার সংসার মাথায় করে রাখে মেয়ে। ঘরদোর গোছানো, সব টিপটপ। কাজের লোক না এলে অর্ধেকের ওপর কাজ ও একাই করে দেয়। স্বভাবটাই সুগৃহিণীর, কিন্তু ওই এক দোষ, বড্ড জেদি। কিন্তু মুখে না বললেও পার্থর দরকারটা জরুরি। প্রতিদিন তাড়া দিতে আসতে ওর সংকোচ হতেই পারে। বাইরে যাবার খুব চেষ্টা করছে বলছিলেন শিবনাথ। 2-3টে ভালো চাকরির অফার ছেড়ে দিয়েছে। স্বাভাবিক, এ বয়সে ভালো কেরিয়ারের ছেলে সবাই বাইরে যেতে চায়। ইন্টারভিউ বোধহয় দিয়েছে 2-1টা। পার্থর মায়ের সঙ্গে ভালোই আলাপ আছে তার, সঙ্গী না হলেও প্রতিবেশিনী। ছেলেবেলায় যখন পার্থ সারাক্ষণ সুমিত্রাদের বাড়িতেই পড়ে থাকতো এবং অনেক সময় রাত্রিরেও বাড়ি যেতে চাইতো না, তখন উনি এসে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেতেন। এই সূত্রেই আলাপ। তা নয়তো দুজনের জগৎ সম্পূর্ণ আলাদা। সুমিত্রার চেয়ে বয়সেও বেশ বড়। বড় 3 মেয়ের বিয়েই হয়ে গেছে, পার্থ সবার ছোট। গেলে তো খুব খাতির যত্ন করেন পার্থর মার, এত বেশি যে সময় সময় অস্বস্তির কারণ হয়। আজকেও যেতে যেন হাতে চাঁদ পেলেন ভদ্রমহিলা। আসুন আসুন, কি সৌভাগ্য, কার মুখ দেখে যে উঠেছিলুম আজ। আপ্যায়নের ধ্রুপদী ধরনে হেসে ফেলে সুমিত্রা বললেন, আমি তো মাঝে মাঝে আসি, আপনি বরং। কোথায় আসেন দরকার ছাড়া? সে ভাগ্যি কি আর করেছি। আর আমি, আমার কথা বাদ দিন, সংসারের ঘানি ঘুরিয়ে যাচ্ছি। জ্ঞাতি গোষ্ঠী টুষ্টি নিয়ে সংসারটা তো নেহাত ছোট নয়। সময় কোথায়, অভ্যাসও নেই। উনি তো আবার ওই একরকম, জানেনই তো। পছন্দ অপছন্দ সব সেই 100 বছর আগে গিয়ে বসে আছে। এর এই উনিটিকে দেখলে সত্যি বড় আশ্চর্য লাগে। পার্থ, শুধু পার্থ কেন, তার দিদিদেরও জনক বলে মনে হয় না। ছেলেমেয়েরা বোধহয় সব মাতুলক্রম হয়েছে। একতাল ভুরিসুষ্ট চলন্ত পান্তুয়ার মতো আকৃতি। ঠোঁটের কোণ দিয়ে সদা সর্বদা পানের কষ গড়াচ্ছে। পড়াশোনা খুব সম্ভব এপাশ ওপাশ, কাজকর্ম কিছু করেন না। 3 ভাই মিলে দিদিমার বিষয় পেয়েছেন, তারই আয়ে চিরকাল চলে এসেছে। পাড়ার দুষ্টু ছেলেরা নিত্যগোপাল নাম বদলে রেখেছেন নাড়ুগোপাল। জনান্তিকে এই নামই চালু। কাগজটা পার্থর মার হাতে দিয়ে সুমিত্রা বললেন, আপনার সন্তান ভাগ্য কিন্তু সত্যি ঈর্ষা করার মতো। মুখটা মুহূর্তে উদ্ভাসিত হয়ে গেল ভদ্রমহিলার। এ কথা সত্যি, আমি হাজার মুখে স্বীকার করছি ভাই, আমার ছেলে মেয়েদের উপযুক্ত বাপমা আমরা নই। ছি ছি, এসব কি বলছেন? সবাই বলে, না বললেও আমরা জানি। কিন্তু আপনারই বা সন্তান ভাগ্য খারাপ কিসে? অমন ঢলঢলে ঢোলকলমি ফুলের মতো মেয়ে আপনার। গলা কি যেন মধু ঝরছে। যার বাড়ি যাবে আলো করবে, তবেই হয়েছে। কথাবার্তা যদি শুনতেন, যে শুনবে আর ও পথ মারাবে না। বিনয়ী বাপমায়ে এটুকু বলেই থাকে ভাই। পার্থর মা হাসলেন। সন্ধে ঘনিয়ে এসেছে, চা না খাইয়ে কিছুতেই ছাড়লেন না উনি।
গুচ্ছের দুধ আর চিনি দেয়া প্রায় বড়বাজারি চা, সঙ্গে কচুরি, রসগোল্লা। খাবার জন্য এমন ঝুলোঝুলি করতে লাগলেন যেন ব্যাপারটার উপর তার জীবন মরণ নির্ভর করছে। বাড়িতে পৌঁছতে পৌঁছতেই আশপাশ থেকে শাঁখের ফু শুনতে পেলেন সুমিত্রা। মধ্য কলকাতার এই অঞ্চলে এখনো লোকে সন্ধেবেলায় মঙ্গল শঙ্খ ভোলেননি। তাদের বাড়িতে শাশুড়ি যাবার পর থেকে বেকার পড়ে আছে শাকটা, তার তো মনেই থাকে না। ঠাকুর দেবতার সাবেক ছবিও সব তুলে ফেলেছেন, ভেতরের কোনো তাগিদ নেই। শুভাশুভের ধর্মাধর্মের সাবেক ধারণাগুলো পুরনো পাজির মতো ধীরে ধীরে বাতিল হয়ে গেছে। কিন্তু শুনলে ভালোই লাগে। ঠাকুর দালানের কোলে দাঁড়িয়ে ভট্টাচার্যি বাড়ির এমনই কত শত সন্ধ্যায় শঙ্খ বাজিয়ে গেছে। চৌকাঠে পড়েছে স্বপ্নসাদের মাঙ্গলিক জলছড়া। অনুষঙ্গ সবই সুখবহ নয়, তবে ভালো লাগে। ব্যথা মিশ্রিত কেমন এক ধরনের শান্ত ভালো লাগা, অভিজ্ঞতার রসায়নে ভালো মন্দ সব সংহত হয়ে যাওয়ার ভালো লাগা। সদর দরজা ভেজানো ছিল। ঢুকতে ঢুকতে বাইরের ঘরে পার্থর গলা শুনে চমকালেন সুমিত্রা। গলায় ঝাঁঝ। কিসের এত ডাট তোর? কিসের? তুই বল না। মুনমুনের ধারালো গলা। তবে শুনে রাখ, তোরও ডাট আমি আইডেন্টিফাই করতে পেরেছি। ওটা জাতের ডাট। তুই মধ্য ভারতের ঠাকুর সাহেবদের স্বগোত্র। এখনো যে মেন্টালিটি থেকে এদেশে মানুষ হরিজন পোড়ায়, তার মধ্যেও সেই একই মেন্টালিটি। তাই নাকি? সবই তো জেনে গেছিস তাহলে। যা ভাবিস ভাব। ডাট তো আমি আর ইচ্ছে করে কাউকে দেখাতে যাইনি। তুই কেন খোঁজাচ্ছিস? শিব কাকার থেকে আমি কম কিসেরে? বাবার কথা তুলছিস? মুনমুনের গলায় সক্রোধ বিস্ময়। তুললি ভালোই করলি। আমার বাবার মতো বাবা, আমার মায়ের মতো মা আর কটা আছে পাড়ায়? দেখ মুনমুন, শিক্ষা দীক্ষা স্টেটাস নিয়ে বাবা মার বিচার করতে নেই। বাবা মা আমাদের সবারই শ্রদ্ধা ভালোবাসার জিনিস। করগে না শ্রদ্ধা। আমি কি তোকে বারণ করেছি? তোর ওই ডাট আমি ভাঙব। সুমিত্রা যেদিক থেকে এসেছিলেন সেদিকেই নিঃশব্দে ফিরে গেলেন, যেন পরের বাড়ির দোরগোড় থেকে। এদের এত বাগবিতণ্ডা কিসের? কিসের লড়াই? বাবা মা এসব কি? যাই হোক, ব্যাপারটা যে একান্ত ব্যক্তিগত এটা তিনি বুঝেছেন এবং বুঝে স্তম্ভিত হয়ে গেছেন। আর ব্যক্তিগত কোনো ব্যাপারের ওপর চড়াও হতে তার রুচিতে বাধে। সে নিজের মেয়ে হলেও 19-20 বছর বয়স তো হলো। ও তো এখন একটা পরিপূর্ণ মানুষ। একটু বাদে বাড়ি না ফিরলে উভয় পক্ষই অপ্রস্তুতে পড়বে। কি দরকার? মোড়ের দোকান থেকে সময় নিয়ে বেশ কয়েকটা মশলা দেওয়া মিঠে পান সাজালেন তিনি। সেগুলো সংগ্রহ করে মুখে বিলম্বিত লয়ে বাড়ি ফিরে দেখলেন সদর খোলা। পার্থর গলা আর শোনা যাচ্ছে না। মুনমুন বসবার ঘরের সোফায়, হাতে একটা বই। বললেন, সন্ধ্যের মুখে দরজা খুলে রেখেছিস যে বড়। কতবার বারণ করেছি না? জবাব দিল না। উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে এলো। আর চোখে দেখলেন মুখটা থমথম করছে। বইটা আদৌ পড়ছে বলে তো মনে হলো না। একটু পরে সেটাকে যাকে যথাস্থানে রেখে ঘর থেকে বেরিয়ে গেল। নিঃশব্দে ওপরে চলে যেতে দেখলেন, সম্ভবত নিজের ঘরে। একটু পরে শিবনাথ যখন ফিরলেন, তখন বাড়িটা এত অস্বাভাবিক ঠান্ডা যে ভদ্রলোক জিজ্ঞেসই করে ফেললেন, আজ এত চুপচাপ যে? সুমিত্রাই উত্তর দিলেন, হৈ হৈ করবার কে আছে বলো? কথাটা একটা আলতো খোঁচা, যেন হৈ হৈ করে সন্ধ্যের ঝোঁকে বাড়ি জমিয়ে রাখবার ভারটা শিবনাথই নিত্য নিয়ে থাকেন। হৈ হৈ করবার কেউ না থাকবার জন্যে তিনিই দায়ী। কিন্তু বাবার ঠিকই নজরে পড়েছে মেয়ের মুড ভালো নেই। এক সন্তানের বাবা মায়ের অনুভব শক্তি আর 5 জনের চেয়ে প্রখর হবেই। বকাঝকা করছো নাকি? রাত্রে শুতে এসে বললেন সুমিত্রাকে। নীল আলোয় বাল্বটার দিকে চেয়ে জবাবের অপেক্ষা না রেখেই বলে গেলেন একটানা, বকাঝকা করে কোনো লাভ হয় না, বুঝলে? এক জিনিস নিয়ে খিটখিট করাটা ঠিক না। আরও বিতৃষ্ণা এসে যাবে। আর ছেলে মেয়ে যে বাবা মার প্রোটোটাইপই হবে এমন কোনো কথা নেই, বুঝলে? সুমিত্রা শুধু ঘাড় এলিয়ে বুঝিয়ে দিলেন সে বুঝেছে। এ ভদ্রলোক ধরেই নিয়েছেন পড়াশোনা নিয়ে মায়েতে মেয়েতে কথা কাটাকাটি হয়েছে, মেয়ে বকুনি খেয়েছে, সুতরাং কথা বাড়িয়ে আর কি লাভ। এ ভদ্রলোক সারা জীবন ধরেই অনেক কিছু ধরে নিচ্ছেন। এভাবেই চলে আসছে, চলুক। ছেলে মেয়ে মানুষ করার ব্যাপারে বিড়বিড় করে কিসব আওড়াতে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন শিবনাথ। অনেক সাংসারিক কর্তব্য করা হয়েছে আজ। একটি নিটোল নিদ্রা সুখ উপার্জন করে ফেলেছেন। এভাবেই ঘরবার ভিতর বাহির জটিল সরল সব অঙ্ক মেলাবার দায় সুমিত্রারই। সংশয় উদ্বেগ দ্বিধা বেদনা কোনো কিছুর কথাই বলার কেউ নেই। শূন্য প্রেক্ষাগৃহে নির্জন সংলাপ। কাজে কর্মে সচেতন মন থেকে প্রায় মুছেই গিয়েছিল ঘটনাটা। মুনমুনও মোটামুটি স্বাভাবিক। কলেজ যাচ্ছে, গানের পরীক্ষা দিয়ে এলো। পার্থের মা আর বড়দি
হঠাৎ এসে উপস্থিত। এ কথা সে কথার পর পার্থের মা বললেন, ছেলের বিদেশ যাওয়া তো প্রায় ঠিক, যাওয়ার আগে মুনমুনের সঙ্গে বিয়েটা চুকিয়ে দিতে চাই আমরা। তারপরও বউকে সঙ্গে নিয়ে যাক কি পড়াশোনা শেষ করবার জন্য এখানে রেখে যাক, সে ওদের অভিরুচি। একেবারে চমকে উঠলেন সুমিত্রা। এ সম্ভাবনাটার কথা তো কখনো মনে হয়নি। প্রস্তাবটা তো খারাপ না, কিন্তু উনি এমনভাবে কথাটা বলছেন যেন বিবাহ ব্যাপারের লক্ষ্য কথার 99,999টা কথা হয়েই গেছে, শেষ কথাটা আজ এইমাত্র হলো। তাকে নীরব দেখে পার্থের বড়দি বলল, আজকাল তো জাতপাত কেউ তত মানে না, বিশেষ করে আপনাদের মতো উচ্চশিক্ষিত পরিবারে। না কি বলুন কাকিমা? পার্থর ওকে বড্ড পছন্দ, আর আপনি তো জানেনই ও আর 5টা সাধারণ ছেলের মতো নয়। সুমিত্রার এবার মনে হলো ক্যারেক্টার সার্টিফিকেট টিকেট সব বাজে। আসলে পার্থ নিজের গুণপনার কথা কাকিমাকে কৌশলে জানাবার জন্যই দিয়ে গিয়েছিল কাগজটা। বারে ছেলে, ভারী চালাক তো। দেখলে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানে না, কিন্তু কার্যসিদ্ধির উপায় টুপায়গুলো ভালোই জানা মনে হচ্ছে। মনে মনে ঈষৎ প্রশ্রয় এবং তারিফের হাসিটা হাসছিলেন। সহসা আগের দিনই সংলাপটা মনে পড়ে গেল, ঠিক ধরতে পারেননি, কিন্তু কোথায় যেন একটা চড়া বেসুর বেজেছিল। অন্যমনস্কভাবে বললেন, পার্থকে আমি খুবই পছন্দ করি, কিন্তু মেয়ের তো নিজস্ব মতামত হয়েছে, জিজ্ঞাসাবাদ করি, ওর বাবাকেও বলা দরকার। উত্তরে পালগিন্নি তার বড় মেয়ের দিকে চেয়ে যেন কি এক গোপন রসিকতায় হাসলেন। মুখে বললেন, তা করবেন বই কি, আমিও তো কর্তাকে বলিনি এখনো। মুনমুন ফিরল ওর চলে যাবার বেশ খানিকটা পরে। সুমিত্রা তখনই কিছু বললেন না। এখন মেয়ে অন্য মুডে আছে, গুনগুন করে তিলং থুংড়ি ভাজছে। এভাবেই গুনগুন করতে করতে এঘর ওঘর করবে খানিকক্ষণ। বাবার টেবিল গোছাবে, ধূপ জ্বালাবে গোছা গোছা, ফুলদানির জল পাল্টাবে, এটা নাড়বে ওটা নাড়বে। এখন থাক। ঘণ্টাখানেক পর জিজ্ঞেস করলেন কথাটা, তোর সঙ্গে পার্থের কি কোনো কথা হয়েছে? ঝট করে ঘুরে দাঁড়ালো মুনমুন। কানের সোনার মাকড়ি দুটো দুলে উঠল। কপালের উপর কোকড়া চুলের গুছি বিদ্রোহের ভঙ্গিতে উঠছে। কেন? ওর মা আর দিদি মানে সীমা আজ বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। ইস, তোরা যদি ঠিক করে থাকিস আমার দিক থেকে কোনো আপত্তি হবে না। তুমি কি পাগল হয়েছ মা? কেন বলতো, পাগলের কি হলো? বিমূঢ় হয়ে বললেন সুমিত্রা। ছেলে তো ভালোই, খুবই ভালো। তিনি আশা করেছিলেন অশ্রু লজ্জা স্বস্তি, কিন্তু মেয়ে বলল, তুমি ভাবতে পারো ওদের ওই 3 শরিকের 52 ডালপালার বাড়িতে আমি ঘোমটা মাথায় সবার বৌমা হয়ে ঘুরে বেড়াচ্ছি? না ভাবার কি আছে, পরিবেশ তো জীবনে বারবার বদল হয়ই, আর হওয়াটাই স্বাস্থ্যকর। কার চরিত্রের কোথায় জোর পরিবেশ না পাল্টালে তো বোঝা যায় না মুনমুন। মানুষ তো আর সাজিয়ে রাখার কাচের পুতুল নয় যে এক আলমারি থেকে আরেক আলমারিতে যাওয়াই তার ভালো। তাই বলে নাড়ুগোপাল শ্বশুর, এভাবে ভাবা ঠিক নয় মুনমুন। আর কিভাবে ভাববো তাহলে? সে কথার জবাব না দিয়ে সুমিত্রা বললেন, এত ভালো ছেলে কিন্তু পাওয়া মুশকিল। শুধু কেরিয়ারের জন্য নয়, যুগ পাল্টে যাচ্ছে, ছেলেরা আজকাল বিশ্বাসের যোগ্য প্রায় হয়ই না। আর তাছাড়া তো ও বাইরেই চলে যাচ্ছে। যদিও কারোর জন্যই মা বাবাকে ত্যাগ করার কথা আমি ভাবতে পারি না। নারুগোপাল পালের ছেলেকে বিয়ে করলে আমার বাবার মানটা কোথায় থাকবে শুনি? মেয়ের কথার ধরন শুনে অবাক হলেন সুমিত্রা। মেয়ে তো নয়, যেন মেয়ের ঠাকুমা। কোত্থেকে এত জাত্যাভিমান হলো এর এই যুগে, এই বয়সে? খুব সম্ভব পিতামহীর প্রভাব। নিষ্ঠাবতী রক্ষণশীল ব্রাহ্মণ ঘরের বিধবা ছিলেন শাশুড়ি। যেমন বুদ্ধিমতী তেমনই কর্মঠ, কিন্তু বংশ আর বিদ্যার অভিমান ছিল বড্ড। মুনমুনকে কি তিনি এমনই করে ভাবতে শিখিয়ে গেছেন? স্বামী স্ত্রী দুজনেই তো বেরিয়ে যেতেন, নাতনিকে তো ঠাকুমাই একরকম মানুষ করেছেন। দুদিন পর একটু লাজুক লাজুক মুখে এলো পার্থ। মুনমুন অদৃশ্য। সুমিত্রাই গল্পগাছা করলেন, চা দিলেন, যেন মাঝখানের অন্যরকম কোনো ঘটনা ঘটেইনি। একটু হতাশার মতো এদিক ওদিক তাকিয়ে শুকনো মুখে ছেলেটা চলে গেল। সমস্ত ব্যাপারটা সুমিত্রার কাছে রহস্যময়। এই তো ভাব, এত ঘনিষ্ঠতা, এই বয়স, পরিবার সমাজ তাদের রক্তচক্ষুর শাসন উঠিয়ে নিয়েছে। বিচারে ব্যবহারে প্রায় সিকি শতাব্দী আগে যখন ওকে জোর করে পিড়িতে তোলা হয়েছিল তখনকার সঙ্গে কত তফাৎ। মুনমুনকে বললেন, পরিবার জাত ইত্যাদি ছাড়া আর কিছু আপত্তি আছে তোর? ক্যাবলা। তাই বুঝি ডিবেটে প্রাইজ পায়, পাহাড়ে চড়ে? মাকুন্দ, তোদের দুজনের তো বেশ ভাব ছিল। বন্ধু হিসেবে মেশা এক, বিয়ে সম্পূর্ণ অন্য জিনিস মা। আমি ভালো বুঝি না, আর একটু বুঝিয়ে বল মুনমুন। বড়দির ছেলের পৈতে হবে, মিন্টুর ছেলের পৈতে হবে, আমার ছেলের হবে না? না,
বাপের বাড়ির কাজে কর্মে কি পরিচয় হবে আমার? পালেদের বাড়ির ছোট বউ? তোমার কি এতটুকু প্র্যাকটিক্যাল সেন্স থাকতে নেই মা? আর এত কথা বলছোই বা কেন? পার্থ কি তোমাকে তার উকিল রেখেছে? কথাগুলো ঝড়ের মতো বলে মুনমুন চোখ মুখ লাল করে ঘর ছেড়ে বেরিয়ে গেল। যেসব কথা একদিন অভিভাবকদের মুখ থেকে নিরুপায় শুনেছেন, সেই সব হতাশজনক মনুষ্যত্বের সত্য মূল্য নিরূপণে মানবতা বিরোধী কথাবার্তা আজ এক যুগ পরে আত্মজার মুখে পুনরাবৃত্ত হতে দেখে কেমন আতঙ্কিত বিভ্বল হয়ে মুখ ঢাকলেন সুমিত্রা। কোন মন্ত্রে এক প্রজন্মে ভূমিকা এমন পাল্টে যায়? মুনমুন তবে কার মেয়ে হলো? পিতৃপুরুষের? তার নয়? যাক, জারি হোক, দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন তিনি। ভালোবাসলে কখনো এমন কাটা কাটা হিসেবে কথাবার্তা বলতে পারত না। কথাটা সোজাসুজি জিজ্ঞেস করা যায়নি, যতই আধুনিক মা হন। তাই খুঁটি খুঁটিয়ে এত প্রশ্ন করা। যাক, আচরণেই বোঝা যাচ্ছে প্রশ্নবাহুল্য ব্যাপারটা একতরফাই। নিজ মুখে কোনো কথা জানাতে খারাপ লাগলো। মুনমুনের মত নেই জানিয়ে একটা চিঠি ছেড়ে দিলেন। শিবনাথকে কিছু বলবার দরকার মনে করলেন না। পার্থর সঙ্গে দেখা হলো দুদিন পরেই। একই পাড়ার এমোর ওমরে থাকা। দেখা না হয় আশ্চর্য, তাকে দেখেই উল্টো দিকের ফুটপাতে চলে গেল। সুমিত্রা তা সত্ত্বেও রাস্তা পার হলেন। কাছাকাছি গিয়ে খুব কোমল গলায় বললেন, কিরে পার্থ, কাকিমাকে কি ভুল বুঝলি? মাটির দিকে চোখ রেখে শুকনো ঠোঁট দুটোকে শুধু প্রসারিত করল পার্থ। উত্তর দিল না। গালে ওর রাফেল তুলির সে ঢোল যেন ভেঙে গেছে। মাথার উড়ো চুলের বাবুই বাসায় একবার হাতটা ছোঁয়াবার প্রচণ্ড পিপাসা পেল সুমিত্রার। কিন্তু সব পিপাসাই কি মেটে? কোনো পিপাসাই কি মেটে? আজ সীমার অর্থাৎ পার্থর বড়দির চিঠি এসেছে। লিখেছে, আমার ভাই মুনমুনের চেয়ে অনেক চৌখস মেয়ে পেতে পারত কাকিমা, কিন্তু ভালো লাগার ওপর তো কোনো হাত নেই। পার্থ তো বোকা নয়, কারো ওপর জোর করার ছেলেও নয়। মুনমুনকে ও কি এতই ভুল বুঝলো? ভালো করে খোঁজ নিয়ে দেখবেন তো। অনেকেই অনেক কিছুর সাক্ষী আছে কাকিমা। আর এই সিদ্ধান্তই যদি ও নেবে, আর একটু সংযত আচরণ করলেই কি ঠিক হতো না? পার্থ চাকরি নিয়ে কানাডা চলে যাচ্ছে 28শে জানুয়ারি। বড্ড সিরিয়াস ছেলে, জানি না আর ফিরবে কিনা। ভাইয়ের এই খামোখা কষ্টটা আমাদের বুকে বড় বেজেছে। মুনমুন কি ভালো করলো? আপনারা কি ভালো করলেন? চিঠিটা হাতে নিয়ে অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন সুমিত্রা। কেন এত খারাপ লাগছে তিনি জানেন না। তার নিরপেক্ষ ভূমিকায় ওরা বিশ্বাস করেনি, তাই কি? মুনমুনকে তিনি কতটুকু চেনেন? জননী বলেই হয়তো সবার চেয়ে কম। ও কি তবে পার্থকে ডাক দিয়ে মুখ ফেরালো? না না, তা নয়, অন্তত তা নিশ্চয় নয়। যৌবনে যৌবনকে এমন হাতছানি দিয়ে ডাকে, ভুলিয়ে নিয়ে যায় মিথ্যে আশার আলেয়া দেখিয়ে, তারপর দপ করে নিভে যায়। কারণটা প্রাকৃতিক, অবৈজ্ঞানিক, আর কিছু নয়। মুনমুন কিছু করেনি, জ্ঞাতসারে কিছু করেনি। মাথার উপর একটা জেট প্লেনের আওয়াজ পেয়ে ছেলে মানুষের মতো জানালার কাছে ছুটে গেলেন সুমিত্রা, যেন তিনি ফিরে গেছেন বহুকাল আগেকার সেই ব্যাকুল কৈশোরে। আজই যে সেই তারিখ, 28শে জানুয়ারি। খুব নিচু দিয়ে যাচ্ছে প্লেনটা। ওতেই কি পার্থ আছে? চলে যাচ্ছে, অভিমান করে চিরদিনের মতো চলে যাচ্ছে। পার্থ কি তার জীবন থেকে এই দ্বিতীয়বার বিদায় নিল? বাণী বসুর লেখা গল্প সবর্ণ এখানেই শেষ হলো। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন।